বাংলাদেশ সীমান্তে ভারত আরও একটি সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে, আর এটি তৈরি হবে মিজোরামে, যেখান থেকে বাংলাদেশের বর্ডার ওই 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে। কয়েক মাস আগেই ভারত আরও 3টে সামরিক ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশ সীমান্তে। সেগুলি হলো চোপড়া উত্তর দিনাজপুরের, কিষানগঞ্জ বিহারে, আরেকটি হচ্ছে ধুবড়ি আসামে। আর এখন হতে যাচ্ছে 4র্থ সামরিক ঘাঁটি, আর সেটা হবে মিজোরামে। শোনা যাচ্ছে চায়না নাকি মায়ানমার হয়ে বাংলাদেশে যাওয়ার রাস্তা তৈরি করবে, এবং সেটা তৈরি করবে চট্টগ্রাম হয়ে। আর যদি মিজোরামে অর্থাৎ এই জায়গায় যদি সামরিক ঘাঁটিটি হয়, তাহলে ভারতের ক্ষেত্রে খুব ইজি হবে চায়না এবং বাংলাদেশের উপর নজর রাখা। আপনাদের হয়তো মনে হতে পারে বাংলাদেশকে ভারত কেন এইভাবে ঘিরছে, এর পেছনে কারণ কি? একদিকে বাংলাদেশ যেমন অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিয়েছে হাসিনা সরকারের পতনের পর থেকে, এটি একটি অন্যতম কারণ। যে নজরে ভারত বাংলাদেশকে দেখতে চাইতো না বা কোনোদিন দেখেনি, সেই নজরে এখন ভারত বাংলাদেশকে দেখতে বাধ্য হচ্ছে, অর্থাৎ শত্রুর নজরে। এছাড়া পাকিস্তানের জঙ্গিদের এবং আইএসআই এর বাংলাদেশে আসা যাওয়া, সেটাও কিন্তু ভারতের নজরে আছে। কয়েক মাস আগেই আপনাদের হয়তো মনে থাকবে হাফিজ শাহিদের ডান হাত বাংলাদেশে এসেছিল। এইসব বিভিন্ন কারণে, তাছাড়া ভারতের 7 সিস্টার দখল করে নেবে, চিকেন নেককে কেটে ভারত থেকে নর্থ ইস্টকে আলাদা করে দেবে, এই বিভিন্ন ধরনের স্লোগান ভারতকে বাধ্য করেছে বাংলাদেশের বিরুদ্ধে এইসব স্টেপ নিতে। ভারত অলরেডি চিকেন নেকের সুরক্ষার জন্য চিকেন নেকের মাটির নিচ দিয়ে ট্রেন যাবে নর্থ ইস্টে, এমন ব্যবস্থাও করে ফেলেছে। অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে। এছাড়া পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বিএসএফকে হাজারো একর জমি দিয়েছে বর্ডার ফেন্সিং এর জন্য। এখন বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে যে ফেন্সিং তৈরি করা হচ্ছে, এটি কোনো সাধারণ ফেন্সিং না, এটি একটি স্মার্ট ফেন্সিং। এতে যদি কেউ টাচ করে তাহলে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে এবং সঙ্গে সঙ্গে সংকেত চলে যাবে বিএসএফ এর কাছে। তাছাড়া বিএসএফ স্যাটেলাইটের ব্যবহার করবে, ক্যামেরার ব্যবহার করবে, ড্রোনের ব্যবহার করবে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করবে। এছাড়া থার্মাল ক্যামেরার ব্যবহার করা হবে। অর্থাৎ কোনো রকমভাবেই ভারত থেকে কিন্তু বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়া সম্ভব হবে না ইলিগালি। এবং 496 কিলোমিটার এমন জায়গা আছে যেখানে কিন্তু ফেন্সিং সম্ভব না। সেখানে আছে নদী, জলাভূমির মতো দুর্গম এরিয়া। আর সেই সব জায়গায় এইসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে, যাতে করে বাংলাদেশ থেকে কেউ ইলিগালি ভারতে না ঢুকতে পারে। এছাড়া বাংলাদেশ সীমান্তে ভারতের বিভিন্ন ফাইটার জেট এবং S-400 এর মতো অ্যান্টি ডিফেন্স সিস্টেমও কিন্তু ডিপ্লয় করা আছে বাংলাদেশ সীমান্তে। এমনকি ভারত পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমও কিন্তু ডিপ্লয় করে রেখেছে এইসব জায়গায়। আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, ভারত বাংলাদেশের জন্য এত তৈরি হচ্ছে কেন? দেখুন, বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে এমন একটা প্লেগ্রাউন্ড যেখানে পাকিস্তানি এবং চাইনিজরা এসে ভারতের বিরুদ্ধে কিছু করতে পারে, তার জন্য এসব করে রাখা। এটা বাংলাদেশকে টার্গেট করে না, বাংলাদেশের বন্ধুদের জন্য টার্গেট করে রাখা। বাংলাদেশের মতো দুর্বল রাষ্ট্রের জন্য এত অত্যাধুনিক অস্ত্রের কোনো দরকারই নেই। বাংলাদেশের ক্ষমতায় যখন ইউনূস ছিল, তখন ভেবেছিলাম এরা অ্যান্টি ইন্ডিয়া, পরবর্তীতে যে সরকার আসবে সে বিএনপি আসুক আবার আওয়ামী লীগ আসুক, প্রো ইন্ডিয়া হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে বিএনপি সরকার, তাদের কোনো ইচ্ছাই নেই ভারতের সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করার। পাকিস্তান বাদে ভারতের যেসব প্রতিবেশী দেশ আছে, তাদের যদি কেউ রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হয়, তাদের প্রথম ভিজিট হয় ইন্ডিয়াতে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক, তিনি এখনো ভারতে আসেননি, অথচ তিনি মালয়েশিয়া, চায়না বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি চায়নায় গিয়ে তিনি তিস্তা নদীর জল সম্পর্কে চুক্তি করে এসেছেন, অথচ সেই তিস্তা নদীর উৎসই কিন্তু ভারতের সিকিমে। তাহলে বাংলাদেশের যদি বেশি জলের প্রয়োজন, তাহলে ভারতের সঙ্গে চুক্তি করতে হবে। চায়নার সঙ্গে চুক্তি করে তো জল পাবে না তারা, কারণ সেই নদীর উৎসই ভারতে। তারেক হয়তো এও ভুলে গেছেন যে 2026 সালে অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে গঙ্গা জল চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে শেষ হয়ে আসছে। ডিসেম্বরের পর থেকে ভারত কিন্তু বাংলাদেশকে কতটুকু জল দেবে সেটা নিজেদের ইচ্ছা মতোই দেবে বলে মনে হয়। কারণ যেভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে শত্রুসুলভ আচরণ করছে, তাতে তো আর ভারত বন্ধুসুলভ আচরণ বাংলাদেশের সঙ্গে আর করতে পারে না। আমি বলবো ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা জল চুক্তি হয়েছিল শুধুমাত্র হাসিনার জন্য। হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বলেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে 1996 সালে এই গঙ্গা জল চুক্তি সাইন হয়েছিল। কিন্তু অন্য কোনো প্রধানমন্ত্রী মনে হয় না থাকলে বাংলাদেশে এই জল চুক্তি ভারত করত। ভারত পাকিস্তানের সঙ্গেও জল চুক্তি করেছিল ইন্দাস রিভার ট্রিটি, যদিও পাকিস্তান আমাদের চিরশত্রু। আর তারপরেও ইন্দোস রিভার ট্রিটিতে ভারত মাত্র 20% জল নিত আর 80% পাকিস্তানকে দিত। আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটাই সত্যি। যদিও পাকিস্তান ভারতকে 1948 সালে অ্যাটাক করেছে, 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, 1971 সালে হয়েছে, 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছে, তারপরে উরি অ্যাটাক, বালাকোট অ্যাটাক, তারপরেও ভারত কিন্তু পাকিস্তানকে জল দিয়ে আসছিল। ফাইনালি পেহেলগাম টেররিস্ট অ্যাটাকের পর থেকে ভারত কিন্তু পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করেনি, তবে আগের থেকে কিছুটা কমিয়ে দিয়েছে। এবং ভারতে কতটা জল আছে, আগে যে ভারত তার তথ্যটা পাকিস্তানকে দিত, এখন সেটা বন্ধ করেছে। আর সেদিক থেকে বিচার করতে গেলে বাংলাদেশের সঙ্গে আমাদের তেমন কোনো খারাপ সম্পর্ক না। বাংলাদেশকে আমরা কেন জল দেব না? কিন্তু
বাংলাদেশের সরকার ধীরে ধীরে যেভাবে পাকিস্তানের মতো পাকিস্তানের পথে হাঁটছে, তাতে করে ভারতকে নতুন করে ভাবাচ্ছে গঙ্গা জল চুক্তি নিয়ে। যেভাবে ভারত বাংলাদেশকে চারিদিক থেকে ফেন্সিং করে ঘিরছে, সীমান্তে অস্ত্র ডিপ্লয় করা হচ্ছে, আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে, আর এদিকে গঙ্গা জল চুক্তি নিয়ে ভারত আদৌ নতুন করে এই চুক্তি করবে কিনা তার পেছনেও সন্দেহ আছে। এইসবের জন্য বাংলাদেশের প্রচুর ক্ষতি হয়ে যাবে, আর বাংলাদেশে থাকা কিছু পাকিস্তানপন্থী লোক সেটাই চায়।